হ্যালো, আজকে আমরা ইন্ট্রন ভার্সেস এক্সনের ডিফারেন্সটা পড়ব। সো লাস্ট লেকচারে আমরা পড়েছিলাম আরএনএ পলিমারেজ অ্যান্ড আরএনএ প্রসেসিং। ওকে, সো তাহলে আজকে আমরা শুরু করি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্ট্রন অ্যান্ড এক্সন। So exons contain the actual genetic information coding for the protein or functional RNA. সো যেটা আমরা আগেই পড়েছি যে এক্সনটাই মেইনলি আমাদের জেনেটিক ইনফরমেশনটা ক্যারি করে এবং এই ইনফরমেশনটা থেকেই কিন্তু এই জেনেটিক ম্যাটেরিয়ালসগুলো আলটিমেটলি প্রোটিনে ট্রান্সফর্ম করবে এবং ফাংশনাল আরএনএতে ট্রান্সফর্ম করবে। So what is intron? So intron do not code for the protein but are important in regulation of gene expression. So তার মানে যখন আমার যদিও বা প্রোটিনের জন্য আমার ইন্ট্রনটা দরকার নাই, কিন্তু আমি যখন জিন এক্সপ্রেস করছি, স্পেশালি রেপ্লিকেশন করছি, ডিএনএ থেকে আরএনএ তৈরি করছি, আরএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি করছি, তখন কিন্তু আমার জিন এক্সপ্রেস করতে এবং ওই এক্সপ্রেশনের জন্য কিন্তু আমার ইন্ট্রনটা দরকার। So তাহলে different exons are frequently combined by alternative splicing to produce a large number of unique protein. সো এখানে আমরা কিন্তু যেটা লক্ষ্য করছি ইন্ট্রনের ইম্পর্টেন্সটা কিন্তু এখানে খুব বেশি, কারণ হচ্ছে কি ইন্ট্রনের যদিও বা ইন্ট্রন আমাদের জেন ম্যাটেরিয়ালটাকে কন্টেন করছে না, তারপর আমাদের বডিতে ইন্ট্রনটা থাকার কারণটা কি? কারণ ইন্ট্রন থাকার কারণেই আমরা কি করতে পারছি? অল্টারনেটিভ স্প্লাইসিংটা করতে পারছি এবং অল্টারনেটিভ স্প্লাইসিং করার মাধ্যমে আমরা তাহলে সেম জিন থেকে different kinds of protein তৈরি করতে পারছি। So different proteins are coming from single gene, and these proteins which are producing from the single gene by alternative splicing that can be related to each other but not identical. So this is the importance of intron. Okay, so তাহলে what is intron? Introns are intervening sequence and stay in the nucleus, whereas exon exit and are expressed. সো তাহলে হচ্ছে কি ইন্ট্রনটা নিউক্লিয়াসের মধ্যেই থেকে যাচ্ছে এবং এটা হচ্ছে যে জাস্ট জিনের ভিতরে যে ইন্টারভেনিং সিকোয়েন্সটা থাকে ওটাই হচ্ছে ইন্ট্রন, বাট এক্সনস আর দ্যাট ক্যান এক্সিট ফ্রম দ্য নিউক্লিয়াস অ্যান্ড দে আর এক্সপ্রেসড। সো নাও লেটস গো টু অল্টারনেটিভ স্প্লাইসিং, which is very very important. So alternative splicing can produce a variety of protein products from a single heterogeneous nuclear RNA sequence. Okay, so we'll go for the example later. Let's see how the alternative splicing is occurring. So প্রথমে আমরা যদি এখানে ছবিতে দেখি ডিএনএ থেকে কি আসলো? হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ, যেটাকে আমরা প্রি মেসেঞ্জার আরএনএও বলতে পারি আফটার দ্য ট্রান্সক্রিপশন। দেন heterogeneous nucleus RNA after multiple transcriptional and co-transcriptional or post-transcriptional processing, it give rise to the mature messenger RNA. সো এই যে পোস্ট ট্রান্সক্রিপশনাল প্রসেসিং, তার মধ্যে আমরা আগেই পড়ছি কি কি ছিল? ক্যাপিং ছিল, তারপর হচ্ছে পলিঅ্যাডেনাইলেশন ছিল এবং আরেকটা ইম্পর্টেন্ট প্রসেস হচ্ছে স্প্লাইসিং। তারপর স্প্লাইসিং হওয়ার পরে আমরা ম্যাচিউর মেসেঞ্জার আরএনএ পেলাম এবং ম্যাচিউর মেসেঞ্জার আরএনএ ফার্দার আন্ডারগোজ ট্রান্সলেশন, যেটার মাধ্যমে আমরা প্রোটিন তৈরি করি। সো তাহলে ডিএনএতে এখানে হচ্ছে কোডিং স্ট্র্যান্ড আছে, টেমপ্লেট স্ট্র্যান্ড আছে। সো একটা কোডিং স্ট্র্যান্ডের ডিএনএতে কি কি থাকছে? এখানে এক্সন আছে, প্রথমে তো আনট্রান্সলেটেড রিজন, দেন এক্সন, দেন ইন্ট্রন, এগেন এক্সন 2, ইন্ট্রন, এক্সন 3, ইন্ট্রন, এক্সন 4, ইন্ট্রন, এক্সন 5, ইন্ট্রন, এক্সন 6, and then untranslated reason, then 3'. Okay, so this is how the DNA is. This is the structural DNA. Then এই যে structural DNA থেকে আমি কি তৈরি করলাম? heterogeneous RNA, heterogeneous nuclear RNA, এবং যেখানে হচ্ছে এই heterogeneous nuclear RNA তেও হচ্ছে এক্সন ইন্ট্রন দুটাই আছে। এখন এটাকে আমি যখন ম্যাচিউর মেসেঞ্জার RNA তে কনভার্ট করব তখন আমার স্প্লাইসিং করতে হবে এবং স্প্লাইসিংটার মাধ্যমেই কিন্তু আমি ইন্ট্রনটাকে রিমুভ করছি, কিন্তু স্প্লাইসিংটা হতে হবে অল্টারনেটিভ স্প্লাইসিং। সো এই অল্টারনেটিভ স্প্লাইসিং এর ইম্পর্টেন্সটা কি? সো সাপোজ আমি অল্টারনেটিভ স্প্লাইসিং করার মাধ্যমে একটা ম্যাচিউর মেসেঞ্জার আরএনএ তৈরি করলাম এবং এই ম্যাচিউর মেসেঞ্জার আরএনএ থেকে যে প্রোটিনটা তৈরি হলো আফটার ট্রান্সলেশন, এই প্রোটিনটা কিন্তু আরেকটা অল্টারনেটিভ স্প্লাইসিং এর মাধ্যমে যে ম্যাচিউর মেসেঞ্জার আরএনএটা আসছে তার থেকে যে প্রোটিনটা তৈরি হয়েছে, এই দুইটা প্রোটিন যদিও বা জেনেটিক্যালি তারা কিন্তু রিলেটেড টু ইচ আদার, যেহেতু তারা সেম জিন থেকে আসছে, বাট ফাংশনালি কিংবা দে আর নট আইডেন্টিক্যাল টু ইচ আদার। এর একদম পুরোপুরিভাবে একজন আরেকজনের সাথে আইডেন্টিক্যাল না। কেন? কারণ হচ্ছে আমি যখন স্প্লাইসিং করলাম অল্টারনেটিভ স্প্লাইসিং, সো প্রথম প্রোটিনে আমরা দেখতে পাচ্ছি কোন কোন এক্সনটা আছে, এখানে 1 2 4 5 6। সো তার মানে
3 এক্সনটা এখানে বাদ হয়ে গেছে। সো তাহলে এই ক্ষেত্রে স্প্লাইসিংটা কিভাবে হলো, এই যে এখানে স্প্লাইসিওসোমটা প্রথমে হচ্ছে প্রত্যেকটা ইন্ট্রনের দুইটা সাইট, একটা হচ্ছে 5 প্রাইম আর একটা হচ্ছে 3 প্রাইম, এবং আমরা জানি হচ্ছে 5 প্রাইম সাইডে থাকে হচ্ছে GU নিউক্লিওটাইড এবং 3 প্রাইম সাইডে থাকে হচ্ছে AG নিউক্লিওটাইড। এবং স্প্লাইসিওসোমটা এখানেই কাজ করে, একটা নিউক্লিওটাইড 5 প্রাইম থেকে হচ্ছে এটাকে আমরা GU নিউক্লিওটাইডটাকে আমরা ডোনার সাইটও বলতে পারি, AG নিউক্লিওটাইডটাকে আমরা বলতে পারি অ্যাকসেপ্টর সাইট। সো ঠিক এই ডোনার সাইট এবং অ্যাকসেপ্টর সাইটটাকে যখন আমি একটা লুপের মতো তৈরি করে ক্লিভ করে দিব স্প্লাইসিওসোমের মাধ্যমে, তখনই কিন্তু ইন্ট্রনটা রিমুভ হয়ে যাবে। সো এখন অল্টারনেটিভ স্প্লাইসিং এর ক্ষেত্রে কি হলো, প্রথমে যে এই ইন্ট্রনের 5 প্রাইম সাইটে একটা স্প্লাইসিওসোম আসলো, সে যখন 5 প্রাইম সাইটে ক্লিভ করলো, ক্লিভ করার পর সে চলে যাবে হচ্ছে গিয়ে এক্সন 4 এর আগে যে ইন্ট্রনটা আছে তার 3 প্রাইম এন্ডের AG সাইটে। সো এটাকে আমরা অ্যাকসেপ্টর সাইটও বলতে পারি। সো এখানে যখন সে আরেকটা ক্লিভ করবে স্প্লাইসিওসোম এসে, তখন একটা ল্যারিয়েট তৈরি হবে। সো এই পুরো ল্যারিয়েটটাই কিন্তু অ্যালং উইথ দ্য ইন্ট্রন আরেকটা এক্সনকেও নিয়ে গেল, রিমুভ করলো। সো এই এক্সনটা যে জিনটা ম্যাটেরিয়ালটা ক্যারি করছিল, তার মানে এই জিনটাও রিমুভ হয়ে গেল। সো এটা রিমুভ হয়ে যাওয়ার কারণে এখন তাহলে যে প্রোটিনটা তৈরি হলো, ওখানে এই 3 এক্সনের জিনটা কিন্তু এখানে নাই। সো এখন আমি আবার আরেকটা অল্টারনেটিভ স্প্লাইসিং এর মাধ্যমে যে প্রোটিনটা তৈরি করলাম, এখানে কি কি আছে 1 3, সো এখানে 1 3 5 6। সো এই ক্ষেত্রে আমি দুইটা এক্সন বাদ দিয়ে দিলাম 2 এবং 5। সো এই ক্ষেত্রেও তাহলে অল্টারনেটিভ স্প্লাইসিং এর মাধ্যমে প্রথমে আমি এখান থেকে এখানে লুপ করে একটা ল্যারিয়েট তৈরি করে এই পুরো পোর্শনটাকে রিমুভ করলাম। অ্যাট দ্য সেম টাইম আমি হচ্ছে 2 কে বাদ দিয়ে দিলাম, আরেকটা হচ্ছে 4। সো অ্যাট দ্য সেম টাইম এখানেও হচ্ছে স্প্লাইসিওসোমটা এসে এই পুরো পোর্শনটাকে রিমুভ করে দিল। তাহলে দুইটা এক্সন আমি এখানে বাদ দিচ্ছি। সো যার কারণে যে প্রোটিনটা আমার তৈরি হলো, ওটাতে কিন্তু এক্সন 2 এবং এক্সন 4 অ্যাবসেন্ট থাকার কারণে এটার ফাংশনটা কিন্তু ডিফারেন্ট হবে এই প্রোটিনের থেকে। সেম ওয়েতে আমি এখানে পরবর্তী যে প্রোটিনটা তৈরি করলাম বাই অল্টারনেটিভ স্প্লাইসিং, এখানে আমার আছে 1 3 4 5 6। সো এখানে আমি 2 এক্সনটা বাদ দিয়ে দিলাম, তার মানে 2 এক্সনে যে জিনটা ছিল ওই জিনটা এখানে থাকবে না। সো এখন যে প্রোটিনটা তৈরি হলো এটা কিন্তু ডিফারেন্ট, ফাংশনালি ডিফারেন্ট দেন দিস 2 প্রোটিন। সো এভাবে হচ্ছে ইউক্যারিওটসের ক্ষেত্রে কিন্তু আমরা ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে সেম জিন থেকে ডিফারেন্ট কাইন্ড অফ প্রোটিন তৈরি করতে পারি। সো তার এক্সাম্পল যেমন এখানে আমরা যদি দেখি ট্রান্সমেমব্রেন ভার্সাস সিক্রেটেড ইমিউনোগ্লোবুলিন। সো যদিও বা ইমিউনোগ্লোবুলিন কিন্তু সেম, ইমিউনোগ্লোবুলিন থেকে সেম অ্যান্টিবডি আসবে, কিন্তু ট্রান্সমেমব্রেন আর সিক্রেটেড অ্যান্টিবডি যেটা, তার মধ্যে কিন্তু ডিফারেন্স থাকবে। তো এই যে ডিফারেন্সটা কিন্তু কেন হচ্ছে, বিকজ অফ অল্টারনেটিভ স্প্লাইসিং। সেম ফর ট্রপোমায়োসিন ভ্যারিয়েন্ট ইন মাসেল। সো আমাদের মাসেলেই কিন্তু সেম মাসেলে বিভিন্ন ধরনের ট্রপোমায়োসিন থাকে, এবং এই ভ্যারিয়েশনটা কেন, বিকজ অফ অল্টারনেটিভ স্প্লাইসিং। তারপর হচ্ছে ডোপামিন। ডোপামিন আমাদের এন্ডোক্রাইন হরমোন, এবং এই হরমোনের ডোপামিন রিসেপ্টর কিন্তু আমাদের ব্রেনের ডিফারেন্ট কাইন্ডস অফ ডোপামিন রিসেপ্টর থাকে, এবং এই ডিফারেন্সটা, এই ভ্যারিয়েশনটা কেন, বিকজ অফ অল্টারনেটিভ স্প্লাইসিং। সো এবং এই অল্টারনেটিভ স্প্লাইসিং এর মাধ্যমে কিন্তু হোস্টের যে হোস্ট ডিফেন্সিভেশন বাই দ্য টিউমার সেল। সো আমাদের বডিতে যখন একটা ক্যান্সার যদি গ্রো হয়, তখন কিন্তু ওই ক্যান্সারটা যাতে গ্রো হতে না পারে, সেজন্য কিন্তু যেই পেশেন্টের বডিতে ক্যান্সারটা হচ্ছে, ডেভেলপ করছে, সো সেই ক্যান্সারাস সেলগুলোর এগেনস্টে কিন্তু বডির একটা ইননেট ইমিউন ডিফেন্স কাজ করে। সো সেই ডিফেন্স, সেই হোস্টের যে ডিফেন্সটা কাজ করে, সেটাকে কিন্তু ক্যান্সার সেল ইভেট করতে পারবে। কিভাবে ইভেটটা করতে পারে, বাই অল্টারনেটিভ স্প্লাইসিং। সো ফর এক্সাম্পল আমরা যদি এখানে ডিটেলড পড়ি, okay, so alternative splicing is a process by which a single gene can code for various unique proteins by selectively including or excluding different DNA coding regions, that is the exon, into mature messenger RNA. সো তার মানে এই স্প্লাইসিং এর মাধ্যমে কিন্তু আমি চাইলে আমার একটা এক্সনকে আমি ইনক্লুডও করতে পারি, আবার এক্সক্লুডও করে ফেলতে পারি। তো তাহলে ক্যান্সার সেল কি করে? Cancer cell may develop the ability to splice out a particular exon that codes for the transmembrane domain of the Fas receptor, converting it to a soluble form that is not expressed on the cell surface and which allows the cell to evade the apoptosis. তার মানে এখন সে কি করছে, ফ্যাস রিসেপ্টর যে ডোমেইনে থাকে, যে এক্সনে থাকে, সে চাইলে
ওইটাকে অল্টারনেটিভ স্প্লাইসিং এর মাধ্যমে ওই এক্সন পোর্শনটাকে সে এক্সক্লুড করতে পারে। সো এই ফ্যাস্ট রিসেপ্টরটা আমাদের কেন দরকার? অ্যাপোপ্টোসিসের, সেলের অ্যাপোপ্টোসিসের জন্য। কারণ এই যে ফ্যাস্ট রিসেপ্টর যখন ফ্যাস্ট লাইগ্যান্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, সো ফ্যাস্ট রিসেপ্টর ফ্যাস্ট লাইগ্যান্ড ইন্টারঅ্যাকশন drives the programmed cell death via the cytotoxic T cell mediated extrinsic pathway. তো এটা আমরা পরবর্তীতে প্যাথোলজিতে যখন পড়বো তখন অবশ্যই আমরা এটা সম্পর্কে ডিটেইল পড়বো কিভাবে আমাদের বডিতে এপোপ্টোসিসগুলো হয়। সো ওই এপোপ্টোসিসের মধ্যে দুইটা পাথওয়ে থাকে, একটা হচ্ছে ইন্ট্রিনসিক পাথওয়ে, একটা হচ্ছে এক্সট্রিনসিক পাথওয়ে। এবং এক্সট্রিনসিক পাথওয়েতে কিভাবে কাজ করে, এখানে হচ্ছে মেইনলি সাইটোটক্সিক টি সেল মেডিয়েটেড পাথওয়ে, যেখানে হচ্ছে ফ্যাস্ট রিসেপ্টরকে ফ্যাস্ট লাইগ্যান্ডের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে। ওই ইন্টারঅ্যাকশনের মাধ্যমেই কিন্তু T cell mediated extrinsic pathway activated হবে, যেটা আলটিমেটলি প্রোগ্রামড সেল ডেথ করবে এবং এভাবে এপোপ্টোসিসটা ইনিশিয়েটেড হবে। সো এই ক্ষেত্রে আমি যদি ক্যান্সার সেলটা কি করবে, সে ফ্যাস্ট রিসেপ্টরটাকেই এক্সক্লুড করে দিবে। সো তার মানে পরবর্তীতে যে প্রোটিনটা তৈরি হবে ওখানে কিন্তু কোনো ফ্যাস্ট রিসেপ্টর থাকবে না। সো ফ্যাস্ট রিসেপ্টর যদি না থাকে তখন কি হবে, ফ্যাস্ট রিসেপ্টর ফ্যাস্ট লাইগ্যান্ডের ইন্টারঅ্যাকশনটা হবে না। সো ইন্টারঅ্যাকশন না হলে কি হবে, ওই সেলগুলো আর অ্যাপোপ্টোসড হবে না, তারা হচ্ছে গ্রো করতেই থাকবে ক্যান্সার সেল। সো এইভাবে হচ্ছে তারা হোস্টের যেই ডিফেন্স মেকানিজমটা আছে, ইননেট ইমিউনিটি সেল ইননেট ইমিউনিটি মেডিয়েটেড যে ডিফেন্সটা মেকানিজমটা আছে ওইটাকে সে কিন্তু ইভেট করলো, প্রিভেন্ট করলো, যাতে হোস্টের মানে ক্যান্সার সেলটা যাতে এপোপ্টোসড না হয়। সো এই প্রসেসটাও কিন্তু ভায়া অল্টারনেটিভ স্প্লাইসিং এর মাধ্যমে হলো। ওকে, সো ইয়া, সো আই থিঙ্ক দ্যাটস অল হিয়ার। Let's go to the next topic. Okay, so the next topic is like splicing of pre-messenger RNA. এখন আমরা স্প্লাইসিংটা কিভাবে করি? Okay, so splicing of pre-messenger RNA is the part of a process by which precursor messenger RNA, that is the pre-messenger RNA, is transformed into the mature messenger RNA. So আমরা জানি হচ্ছে এটার মাধ্যমে, এই প্রসেসের মাধ্যমে আলটিমেটলি ম্যাচিউর মেসেঞ্জার আরএনএটা পাওয়া যায়। সো এখানে প্রথমে আমরা জানি হচ্ছে ইন্ট্রনসে দুইটা নিউক্লিওটাইড থাকে। সো ইন্ট্রনস টিপিক্যালি বিগিন উইথ GU থাকে হচ্ছে at 5 prime site and end with AG nucleotide which is at the 3 prime end. So alteration in SNRP assembly can cause clinical disease. Okay, now let's know what is a SNRP. So SNRP টা কি? So SNRP হচ্ছে small nuclear RNA. So small nuclear RNA is synthesized by RNA polymerase II in the nucleus and complexes with specific proteins to form the small nuclear ribonucleoprotein. So এটাই হচ্ছে SNRP. So তাহলে SNRPটা কিভাবে তৈরি হচ্ছে? প্রথমে হচ্ছে আমাদের কিছু স্মল নিউক্লিয়ার আরএনএ থাকে, সিনথেসাইজড হচ্ছে বাই আরএনএ পলিমারেজ 2, যেটা আরএনএ পলিমারেজ 2 আমরা জানি হচ্ছে মেসেঞ্জার আরএনএ সিনথেসিসেও হেল্প করে। সো অ্যাট দ্য সেম টাইম এটা স্মল নিউক্লিয়ার আরএনএ সিনথেসিসেও হেল্প করে উইদিন দ্য নিউক্লিয়াস। এবং এই স্মল নিউক্লিয়ার আরএনএগুলো পরবর্তীতে কমপ্লেক্স তৈরি করে কার সাথে? স্পেসিফিক কিছু প্রোটিনের সাথে। সো কমপ্লেক্সেস উইথ স্পেসিফিক প্রোটিনস টু ফর্ম দ্য SNRP, and the SNRP is a small nuclear ribonucleoprotein. So why this SNRP is important? Because SNRP is an essential component of the spliceosome. So এই যে spliceosome ইন্ট্রনটাকে স্প্লাইস আউট করার জন্য আমাদের যে spliceosome-টা দরকার, ওই spliceosome-এরই essential component হচ্ছে SNRP, which remove the introns from the pre-messenger RNA to form the mature messenger RNA. And SNRP has high content of uridine. সো তার মানে স্নার্পের হচ্ছে কি হাই অ্যামাউন্ট অফ ইউরিডিন থাকে, যেমন হচ্ছে ইউআরএনএ, এবং ইউআরএনএর মধ্যে স্পেশালি দেয়ার আর 5 ডিফারেন্ট টাইপস অফ ইউআরএনএ লাইক U1, 2, 4, 5, 6. সো এই 5 ডিফারেন্ট টাইপস অফ ইউআরএনএস ইউজুয়ালি প্রেজেন্ট ইন স্নার্প। ওকে, সো এখন তাহলে আমরা বুঝলাম হচ্ছে স্নার্প ইজ ভেরি essential component of spliceosome. So কোনো কারণে যদি SNRP অ্যাসেম্বলিতে প্রবলেম হয় সেক্ষেত্রে কি হবে? ডিফেক্টিভ হলে সেক্ষেত্রে ডিজিজ অ্যারাইজ করবে। সো ওইটাই হচ্ছে এখানে অল্টারেশন ইন SNRP অ্যাসেম্বলি ক্যান কজ ক্লিনিক্যাল ডিজিজ। তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি। সো স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফিতে এখানে কি হচ্ছে? দ্য SNRP অ্যাসেম্বলি ইজ অ্যাফেক্টেড due to decreased SMN protein. What is SMN protein? This is the survival motor neuron protein. সো এখানে হচ্ছে আমার যে প্রোটিনটা দরকার স্নার্পের অ্যাসেম্বলির জন্য, সার্ভাইভাল মোটর নিউরন প্রোটিন, এটা কিন্তু
কম থাকার কারণে স্নার্পের অ্যাসেম্বলিটা প্রপারলি হচ্ছে না, এটা অ্যাফেক্টেড হচ্ছে এবং আলটিমেটলি ডিজিজ হচ্ছে, যেটা হচ্ছে স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি। এবং এখানে পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে, এটা হচ্ছে একটা পেশেন্টের কনজেনাইটাল ডিজেনারেশন অফ অ্যান্টেরিয়র হর্নস অফ দ্য স্পাইনাল কর্ড, তার মানে অ্যান্টেরিয়র মোটর নিউরনসগুলো অ্যাফেক্টেড হবে, এখানে ডিজেনারেশনটা মানে ডিজেনারেটেড হয়ে যাবে মোটর নিউরনস। সো মোটর নিউরনস যদি ডিজেনারেটেড হয়ে যায় সেক্ষেত্রে পেশেন্টের কি হবে, সিমেট্রিক উইকনেস, মোটর প্রবলেম থাকবে, যেমন হচ্ছে সিমেট্রিক উইকনেস, পেশেন্টের হাইপোটোনিয়া থাকবে, কিংবা আমরা বলতে পারি ফ্লপি বেবি সিনড্রোম। সো এটা একটা ডিজিজ যেটা হচ্ছে স্নার্প অ্যাসেম্বলি অ্যাফেক্টেড হওয়ার কারণে হচ্ছে। তারপর আরো কিছু ডিজিজ আছে যেগুলো হচ্ছে স্নার্পের প্রবলেমের কারণে হতে পারে, যেমন স্নার্প, আচ্ছা স্নার্পটা এখানে হ্যাঁ এটা সেম জিনিস যেটা আমি আগে বলেছি, স্নার্পস আর দ্য স্মল নিউক্লিয়ার আরএনএ বাউন্ড টু দ্য প্রোটিন, ফর এক্সাম্পল স্মিথ প্রোটিন টু ফর্ম এ স্প্লাইসিওসোম। সো এই যে আমরা তো বলছি এখানে স্পেসিফিক কিছু প্রোটিনের সাথে বাইন্ড করে স্নার্পটা তৈরি হয়, তার মধ্যে আরেকটা প্রোটিন হচ্ছে স্মিথ প্রোটিন। সো তাহলে স্মিথ প্রোটিনের সাথেও হচ্ছে গিয়ে স্মল নিউক্লিয়ার আরএনএটা যখন বাইন্ড করে তখন হচ্ছে স্নার্পটা তৈরি হয়। সো টু ফর্ম দ্য স্প্লাইসিওসোম দ্যাট ক্লিভস দ্য প্রি মেসেঞ্জার আরএনএ। এখন এই স্মিথ প্রোটিনের এগেনস্টে যদি অ্যান্টিবডি আসে তখন কি হতে পারে, পেশেন্টের কোন ডিজিজটা হতে পারে, যেটা হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস এসএলই। সো এসএলইতে আমরা জানি হচ্ছে অ্যান্টিবডি থাকে, সো এটার কারণে অ্যাসেলি অ্যারাইজ করে। সো আদার্স কিছু অ্যান্টিবডি যেমন হচ্ছে অ্যান্টি ইউ1 স্নার্প। সো অ্যান্টি ইউ1 স্নার্প অ্যান্টিবডিজ কিছু স্পেসিফিক কিছু ডিজিজ আমরা দেখতে পারি, যেমন হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ অ্যাসেলি। সো অ্যাসেলি হচ্ছে কি অ্যান্টি স্মিথ অ্যান্টিবডির কারণেও হতে পারে, আবার অ্যাট দ্য সেম টাইম অ্যান্টি ইউ1 স্নার্পের এগেনস্টে যদি অ্যান্টিবডি থাকে সেক্ষেত্রেও কিন্তু অ্যাসেলি হতে পারে। সো আদার কিছু ডিজিজ আছে যেখানে হচ্ছে অ্যান্টি ইউ1 স্নার্প অ্যান্টিবডি থাকে, যেমন হচ্ছে মিক্সড কানেকটিভ টিস্যু ডিজিজ অ্যান্ড সাম আদার রিউম্যাটিক ডিজিজ, এগুলো সবই হচ্ছে ডিউ টু অ্যান্টি ইউ1 স্নার্প অ্যান্টিবডি। ওকে, তাহলে এখন আমরা প্রসেসটা দেখি, স্প্লাইসিওসোমের প্রসেসটা। সো প্রথমে এখানে হচ্ছে প্রাইমারি ট্রান্সক্রিপ্ট কম্বাইন্স উইথ স্মল নিউক্লিয়ার রাইবোনিউক্লিও প্রোটিনস অ্যান্ড আদার প্রোটিনস টু ফর্ম দ্য স্প্লাইসিওসোম। সো প্রথমেই হচ্ছে কি স্প্লাইসিওসোমটা তৈরি হবে বাই স্নার্প অ্যান্ড সাম আদার প্রোটিনস টুগেদার মেক দ্য স্প্লাইসিওসোম। সো এই যে স্প্লাইসিওসোমটা হচ্ছে যেমন হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে ইউ1 স্নার্প, আমরা জানি হচ্ছে ইউআরএনএ থাকে, স্নার্পে মেইনলি ইউরিডিন কন্টেন্টটা হাই থাকে এবং 5 টাইপস ইউআরএনএ থাকে, ইউ1 ইউ2 ইউ4 ইউ5 ইউ6। সো তার মধ্যে একটা স্নার্প এখানে কাজ করলো, ইউ1 স্নার্প হুইচ ইজ অ্যাক্টিং অ্যাজ এ স্প্লাইসিওসোম। সো ইউ1 স্নার্প যখন 5 প্রাইম স্প্লাইস সাইটে আসলো, এখানে হচ্ছে এটা এক্সন 1 then exon 2 and in between exon 1 and exon 2 there is an intron. So intron এর 5 prime সাইটে থাকে GU আর হচ্ছে 3 prime এন্ডে থাকে হচ্ছে AG। এখন এটাকে আমরা ডোনার সাইটও বলি। সো ডোনার সাইটে একটা U1 স্নার্প আসলো, আসার পরে এটা কি করবে, এই ডোনার সাইটটাকে ক্লিভ করবে। তাহলে ক্লিভেজ at 5 prime splice site produce lariat shape intermediate। সো এই যে এখানে ক্লিভিংটা করলো, ক্লিভিং করার কারণে একটা লুপ তৈরি হলো। সো এই লুপটাকে আমরা বলছি হচ্ছে ল্যারিয়েট। সো ল্যারিয়েট ইজ আ লুপ অফ মেসেঞ্জার আরএনএ উইথ ইন্ট্রন। সো এই লুপটাকে তাহলে আমরা ল্যারিয়েট বলছি। তাহলে আমরা এভাবে হচ্ছে গিয়ে প্রথমে একটা এক্সন ক্লিভ করলাম, সো একটা এক্সন আমরা পেয়ে গেলাম 5 প্রাইম এন্ডে। এখন হচ্ছে আমার নেক্সট সাইট স্প্লাইস সাইট 3 প্রাইম স্প্লাইস সাইটে যেই এজি থাকে এখানে আমার ক্লিভটা করতে হবে। সো এই ক্লিভিংটা করলাম হচ্ছে নেক্সট স্টেপে। ওকে, সো ক্লিভেজ at 3 prime splice site give rise to the lariat. So the lariat is released to precisely remove intron and join two exons. So যখন হচ্ছে আমি এখানে U2 স্নার্পের মাধ্যমে 3 প্রাইম স্প্লাইস সাইটে আরেকটা ক্লিভ করলাম এবং ক্লিভের মাধ্যমে পুরো ল্যারিয়েটটা এখন রিমুভ হয়ে গেল। সো এই ল্যারিয়েটটা এখন সেপারেটেড হয়ে গেল এবং এক্সন 1 এবং এক্সন 2 টুগেদার একটা ম্যাচিউর মেসেঞ্জার আরএনএ তৈরি করলো। ওকে, সো তাহলে এই হচ্ছে স্প্লাইসিং প্রসেস। এবং এই স্প্লাইসিং প্রসেসের কারণে কিন্তু যদি কোনো কারণে ডিফেক্টিভ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক ধরনের ডিজিজ হতে পারে, যেমন হচ্ছে স্ফিঙ্গোলিপিডোসিসের মধ্যে টেসাক্স ডিজিজ, গাউশার্স ডিজিজ, এসব ডিজিজেই কিন্তু মেইনলি হচ্ছে স্প্লাইসিং ডিফেক্টিভ হওয়ার কারণে হয়। স্প্লাইসিংটা প্রপারলি না হওয়ার কারণে ইন্ট্রনটা হচ্ছে গিয়ে রিটেইন করছে, যে ইন্ট্রন মেসেঞ্জার আরএনএ যদি রিটেইন করে সেক্ষেত্রে আমার পরবর্তীতে যে প্রোটিনগুলো তৈরি হবে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিনগুলো কিন্তু অ্যাবনর্মাল প্রোটিন হবে এবং এই অ্যাবনর্মাল প্রোটিন থাকার কারণে বিভিন্ন ধরনের ডিজিজটা পরবর্তীতে অ্যারাইজ করছে। ওকে,
So I think that's all for today. See you next time. Bye.